গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা সবাই অপেক্ষা করছো তো তোমাদের ফিজিক্স ক্লাসের জন্য? এই তো সময় হয়ে গেল, এক্ষুনি আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা ছাড়া কিন্তু আমাদের জীবন একেবারেই চলে না। সেটা কি? সেটা হলো কারেন্ট ইলেকট্রিসিটি, অর্থাৎ প্রবাহী তড়িৎ। তো তোমরা প্রত্যেকেই জানো প্রতি সানডেতে তোমাদের জন্য দৃষ্টি টিভির পর্দায় ক্লাস 12 এর ফিজিক্সটা নিয়ে আমি চলে আসি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য, একটু কথা বলার জন্য, একটু মজা করার জন্য, তাই তো? আর একটু পড়াশোনা এবং নতুন তথ্য একটু জানার জন্য। তো সেই রকমই আজকে কিন্তু আমরা একটু ডিফারেন্ট তথ্য জানবো, একটু ডিফারেন্ট ইনফরমেশন জানবো। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আর ইউ রেডি? So today our topic is class 12 current electricity, that is in Bengali probahi torit, but the topic is what? Color code of carbon resistor. Okay, and this is the third chapter. এটা কিন্তু তৃতীয় অধ্যায় ক্লাস 12 এর। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একটা ছবি আঁকা আছে বোর্ডে। এই যে দেখো, এটা কি কি এঁকেছি আমি? এটাকে সংক্ষেপে বলা হয় CCR. Okay, in short it is known as CCR. So what is the full form of CCR? মনে হচ্ছে না জানি কি হবে, তাই না? আসলে CCR টা কিছুই না, এটা হলো কার্বন কম্পোজিশন রেসিস্টার। কি বললাম? দেখো, CCR মানে হলো, ইংলিশে লিখছি, কার্বন কম্পোজিশন রেসিস্টার। কার্বন কম্পোজিশন রেসিস্টার। আচ্ছা, তাহলে যেহেতু আমি প্রথমেই বলে নিয়েছি সিসিআর মানে কি কার্বন কম্পোজিশন রেসিস্টার, তাহলে একটু জেনে নেই এটাকে কেন কার্বন কম্পোজিশন রেসিস্টার বা সংক্ষেপে কার্বন রেসিস্টার বলা হয়। জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে কেন বলা হয় এটাকে? কারণ এর মধ্যে থাকে কি কার্বন পাউডার এবং কিছু থাকে ইনসুলেটিং ম্যাটেরিয়াল, যেমন সিরামিক। তাহলে কি কি থাকে? কার্বন পাউডার প্লাস সিরামিক। ওকে, কি থাকে? কার্বন পাউডার এবং সিরামিক। সিরামিক তাহলে কার্বন পাউডারের সঙ্গে কিন্তু সিরামিক মিশিয়ে এই রকমের রোধক তৈরি করা হয়। ওকে, তো সিরামিকটা কি? সেটা হলো একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল। কেমন? ইনসুলেটিং ম্যাটেরিয়াল তো লাগবেই। তাহলে দেখতে পাচ্ছ চিত্রে এইদিকে 3টে দাগ রয়েছে আর ওইদিকে একটা দাগ রয়েছে। এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কি করে কার্বন রোধকের রোধ নির্ণয় করা যায় তার চেহারা দেখে, সেটা আজকে আমরা শিখে নেব। খুব মজাদার ক্যালকুলেশন, শব্দগুলো, টার্মসগুলো খুব মজাদার, মনে রাখার মতো। আমি গল্পের আকারে বলে দেব, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, বি অ্যাটেন্টিভ। ভেরি ইন্টারেস্টিং টপিক, হাউ টু ক্যালকুলেট দ্য রেসিস্টেন্স অফ CCR, that is what? Carbon composition resistor, simply carbon resistor. So you see there are 3 colors left side, and on the right side there is a single color. So this is what? This is one carbon resistor or carbon composition resistor. Anis radok norok khnadi angkhe tini tam alochona khlai na norok nije chapter class 12 ni omokhe tamo probahi torit do henke probahi torit ni kaisa topic tongo omo ang alochona khlaya khu. I have not discussed this topic in my previous classes, so listen minutely, খুব মনোযোগ দিয়ে শুনো। তামো আলোচনা খাই নাই অমো যে কাইসা সিসিআর তঙ্গো মানে কার্বন কম্পোজিশন রেসিস্টার ও সিসিআর নি রেসিস্টেন্স বুঝে কোন নাই অমো সুং বাহাকে ক্যালকুলেশন খাই নাই সুং তিনি অমো সুং নাই দো। তাহলে সবাই খুব মনোযোগের সঙ্গে শুনতে থাকো কি আলোচনা করছি। যদি কোনো রকমের কনফিউশন থাকে
ডিউরিং দ্য ক্যালকুলেশন, অবশ্যই আমাকে ফোন করবে। ফোন নাম্বার দেওয়া আছে দেখো তোমাদের স্ক্রিনে, 03812331001000। ওকে, দেখে নাও, স্ক্রিন দেওয়া আছে 0381233900 দেওয়া আছে, স্ক্রিনটা দেখে নাও, ওই নাম্বারে তোমরা ফোন করে নেবে, কেমন? ওকে, এবার তাহলে শুরু করছি সিসিআর এর কি করে আমরা রেসিস্টেন্সটা হিসাব করব। ওকে, তো এর আগে কিন্তু আমাদেরকে একটা টেবিল বানাতে হবে। টেবিল বানিয়ে আমরা শিখে নেব কি করে মনে রাখতে হবে এবং ক্যালকুলেশনটা করতে হবে। ওকে, ফাইন। তো প্রথমত একটা টেবিল করে নিচ্ছি, কেমন? দেখে নাও, টেবিলটাকে একটু উপর থেকে করতে হবে, তাই এই লেখাটা আমি মুছে নিচ্ছি। এইরকম একটা লম্বা টেবিল করে নিচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে করে নাও। মোট কটা কলাম হবে? 4টে কলাম হবে। টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব মজাদার একটা টেবিল, কেমন? মনোযোগ দিয়ে দেখো। প্রথমত কি লিখবো? লেটার। লেটার মানে অক্ষরগুলো লিখবো সেখানে। দেন কালার, তারপরে কি লিখবো? তারপরে লিখবো নাম্বার, দেন the finally multiplier, okay, so this is multiplier. এবার দেখে নি আমরা কি কি লেটার গুলো। এবার লেটার গুলো কি করে মনে রাখবো? তার জন্য তো একটা সিকোয়েন্স দরকার, তাই না? তাহলে একটা লাইন বা একটা সেন্টেন্স আমরা মনে রাখবো। ওকে, সেন্টেন্স মনে রাখবো। দেখো কি করে মনে রাখবো? বি বি রয়, বিবি রয় একটা ব্যক্তির নাম, বিবি রয়। বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাড এ ভেরি গুড ওয়াইফ। তাহলে ভেরি গুড ওয়াইফ, ভেরি গুড ওয়াইফ, ডব্লিউ। ডব্লিউটা দেখতে পাচ্ছ? আচ্ছা, ডব্লিউটা দেখতে পাবে যদি একটু ইয়ে করা হয়। ডব্লিউটা নিচে আছে দেখো। ওকে, তাহলে কি লিখেছি? বিবি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ। এবার দেখো মজাদার ব্যাপারটা কি, আমি এরকম ভাবে কতগুলো কলাম করে নিচ্ছি, রো করে নিচ্ছি কলামের মধ্যে। মনে রাখার পদ্ধতিটা কি বলেছি? বিবি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ। তাহলে মাঝখানে একটা ওয়ার্ড ঢুকিয়ে দিতে পারো, বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাড ভেরি গুড ওয়াইফ। এই হলো টেবিলটা। এবার কালার গুলো কি করে মনে রাখবো? দেখো, বি হলো ব্ল্যাক, বি মানে ব্ল্যাক, তারপরে বি মানে কি হবে? ব্রাউন। তোমরা ভাবতে পারো এখানে তো পাশাপাশি দুটো বি আছে, তাহলে কি করে বুঝবো প্রথমটা কি দ্বিতীয়টা কি? দুটোই তো বি আছে এখানে, তাই না? মাথার উপরে দেখো প্রথমে কি আছে? চুল, মানে প্রথম শুরুতে আমাদের বডির চুল আছে। চুল কি? ব্ল্যাক, তাই না? চুল হলো ব্ল্যাক, তাহলে ব্ল্যাক দিয়ে শুরু। দেখো মনে রাখাটা কত সহজ, ব্ল্যাক দিয়ে শুরু হবে। ব্রাউন, তোমার চেহারাটা একটু ব্রাউন হয়ে গেছে, কখনো কখনো ব্রাউন হয়ে যায় চেহারাটা, দেন ব্রাউন। চুলের পরে কিন্তু চেহারাটা মানে মুখটা, মুখমন্ডলটা আছে ব্রাউন। আর মানে রেড, ও মানে কি হবে? অরেঞ্জ, ও মানে অরেঞ্জ। ওকে, ও মানে অরেঞ্জ। ওয়াই মানে ইয়েলো, জি মানে গ্রিন। আরেকটা বি পেয়ে গেছি, সেই বিটা কি হবে? ব্লু।
এবার দেখো তিনটা বি পেয়ে গেছি, একটা দুটো তিনটে। তাহলে তিনটে বি পর পর মনে রাখার জন্য পদ্ধতিটা আমি বলছি। প্রথম বি তো অবশ্যই মনে থাকবে, একেবারে উপরে মানে একেবারে উপরে আমাদের মাথাটা, মাথার মধ্যে চুল আছে মানে ব্ল্যাক কালারের চুল, সো ব্ল্যাক দিয়ে শুরু হবে। ফেসটা ব্রাউন। আর মনে করো তুমি একটা প্যান্ট পরেছো, সেই প্যান্টের কালারটা কি ব্লু, তাহলে নিচের দিকে থাকে প্যান্ট আমাদের, ওকে, সো ব্লু, ব্লু প্যান্ট, জিন্স প্যান্ট একটা পরেছো মনে করো ব্লু, লাইক দ্যাট। তাহলে বি মানে ব্লু। এবার ভি মানে কি? ভি মানে হলো ভায়োলেট, ভায়োলেট। জি মানে গ্রিন, দেন ডব্লিউ মানে হোয়াইট। এইভাবে আমরা কিন্তু কালার গুলো শিখে ফেলেছি। দেখো একটু মনোযোগ দিয়ে, বি বি রয়, গ্রেট ব্রিটেন, এই যে আবার বলছি বি বি রয়, আর ও ওয়াই রয়, গ্রেট ব্রিটেন, ভেরি গুড ওয়াইফ। ওকে, এরকম ভাবে মনে রাখবে। তাহলে লাইনটা তো একটু মিনিংফুল হতে হবে। আরেকবার বলছি মিনিংফুল করে, বি বি রয়, গ্রেট ব্রিটেন হ্যাড ভেরি গুড ওয়াইফ। এরকম ভাবে মনে রাখবে। প্রত্যেকটা লেটারের যে প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা, সেটা দিয়ে আমি কালার গুলো লিখে নিচ্ছি। প্রথমেই ব্ল্যাক কালার হবে, এরপরে ব্রাউন হবে। কি করে মনে রাখবো সেটাও বলেছি, কিন্তু শুরুতে মানে একদম উপরে আমাদের মাথার চুলগুলো রয়েছে, চুল মানে ব্ল্যাক, সো ব্ল্যাক দিয়ে শুরু, দেন ব্রাউন, ফেসটা ব্রাউন। আরেকটা নিচে বি আছে, সেটা হবে ব্লু। ধরো ব্লু একটা ড্রেস তুমি জিন্সের প্যান্ট পরেছো, দ্যাট ইজ ব্লু, মানে নিচের দিকে থাকে প্যান্ট, সো দিস ইজ ব্লু। আর বাকিগুলো তো এমনিতেই হয়ে যাবে। আর মানে রেড, ও মানে অরেঞ্জ, ওয়াই মানে ইয়েলো, জি মানে গ্রিন, বি তো বললাম ব্লু, ভি মানে ভায়োলেট, জি হলো গ্রিন, দেন ডব্লিউ হোয়াইট। ওকে, এবার গ্রিন কি দুইবার হয়ে গেছে? একটা তো গ্রে হবে, তাই না? তাহলে গ্রে কোনটা হবে দেখে নাও, একটা হবে গ্রে। ওকে, সো একটা গ্রে হবে। আবার বলছি, একটু দেখে নাও, এখানে একটা হবে গ্রে, লাস্টের যেটা, এটা গ্রিনটা একবার লিখে ফেলেছি উপরে, এটা হবে গ্রে। ওকে, এটা এই জি হলো গ্রিন, আর এই যেটা হলো গ্রে। ওকে ফাইন। এইবার আমরা নাম্বারিং করব। নাম্বার শুরু হয় 0 থেকে, তো 0 দিয়ে দাও। 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9 পেয়ে গেছি। মাল্টিপ্লায়ার মানে 10 টু দি পাওয়ার কত হবে? এখানে নাম্বারটা যত আছে 10 টু দি পাওয়ার তত হবে। তাহলে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, দেন 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 8, দেন 10 টু দি পাওয়ার 9। পেয়ে গেছো? ভেরি সিম্পল। এইবার আমরা কি করব? আমরা এবার খুব ইন্টারেস্টিং অঙ্ক করব, কেমন? এবং একটু জেনে নেই কি করে কালার কোড দেখে রেসিস্টেন্সটা ক্যালকুলেশন করা যায়। একটু দেখো এইদিকে, এই যে বোর্ডে একটা আমি এঁকেছি রেসিস্টার, এটার দিকে দেখো 1 2 3 4, মোট 4টা কালার্স দেওয়া আছে। তো এখানে আমি সাদা দিয়েই করেছি, চক দিয়ে। তো তোমাদের ছবি যখন পাবে তোমরা বইয়ের মধ্যে বা কোশ্চেন পেপারে, অবশ্যই কালার দেওয়া থাকবে অথবা কালারের নামগুলো লেখা থাকবে। ঠিক আছে? তো প্রথমটা কি হবে? ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার। প্রথম যেটা আছে এটা কি হবে? ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার। ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা হবে সেকেন্ড সিগনিফিক্যান্ট ফিগার। ওকে, প্রথম যে কালারটা সেটার জন্য ফার্স্ট একটা সিগনিফিক্যান্ট ফিগার পাবো, একটা ডিজিট পাবো। কি করে পাবো একটু পরে বলছি। দ্বিতীয়টা সেকেন্ড সিগনিফিক্যান্ট ফিগার, এবং তৃতীয়টা কি হবে? তৃতীয়টা হবে ডেসিমেল মাল্টিপ্লায়ার। তৃতীয়টা হবে ডেসিমেল মাল্টিপ্লায়ার। ডেসিমেল মাল্টিপ্লায়ার। এবং লাস্টে যে একটা কালার থাকবে, ফোর্থ কালারটা, এখানে থাকতেও পারে নাও থাকতে পারে। থাকলে কি হবে, না থাকলে কি হবে সেটাও বলছি।
দেখো যদি থাকে তাহলে ওই কালারটা কি কি থাকতে পারে সেগুলো বলবো। গোল্ড এবং সিলভার থাকতে পারে। ওকে, আচ্ছা, সে কালারটা যে টলারেন্স হিসাব করা হয়, টলারেন্স মানে তার মধ্যে কত পার্সেন্ট প্লাস মাইনাস রেসিস্টেন্স এক্সট্রা সে সহ্য করতে পারবে, সেটা আমি দেখাচ্ছি। তো এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো টলারেন্স। ওকে, আচ্ছা, এবার টলারেন্সের ব্যাপারটা একটু বলে নি। টলারেন্স যেহেতু বলেছি, টলারেন্সের ব্যাপারটা একটু দেখো, এখানে লিখছি টলারেন্স। যদি টলারেন্সের ক্ষেত্রে মানে লাস্ট যে কালারটা সেটা যদি গোল্ড থাকে, গোল্ড কালার যদি থাকে তাহলে টলারেন্সটা কত হবে? সেটা হবে প্লাস মাইনাস 5%। যদি সিলভার থাকে তাহলে হবে প্লাস মাইনাস 10%। আর যদি কোনো কালারই না থাকে, নো ফোর্থ ব্যান্ড, নো ফোর্থ ব্যান্ড মানে কোনো 4 নম্বরে কোনো ব্যান্ড নেই, নো ফোর্থ ব্যান্ড মানে কোনো ব্যান্ড যদি না থাকে, কোনো কালার যদি না থাকে, তাহলে সেটা হবে প্লাস মাইনাস 20%। ওকে, আচ্ছা, এই যে টলারেন্সটা কি তোমরা একটু পরে বুঝতে পারবে। এবার দেখো ক্যালকুলেশনটা করছি আমি। যে কোনো একটা রেজিস্টারের, মনে করো তোমাকে একটা রেজিস্টার দেওয়া আছে, তার বিভিন্ন কালারগুলো কি সেগুলো তোমাকে সেটাও দেওয়া আছে। ধরো প্রথম যে কালারটা সেটা হলো ইয়েলো। কেমন? প্রথম কালারটা ইয়েলো। আমি এখানে একটা ছবি আঁকছি, দেখো এখানে আবার এঁকে নিচ্ছি। এই হলো একটা রেজিস্টার, 1 2 3 আর লাস্টে একটা আছে 4। তাহলে কোন দিক থেকে তুমি কাউন্টিং শুরু করবে? কোন সাইড থেকে? বাঁ দিক থেকে। এবার প্রশ্ন হলো বাঁ দিক কি করে বুঝবো, ডান দিক কি করে বুঝবো? তিনটে যে মার্ক থাকবে, তিনটে যে ব্যান্ড থাকবে কাছাকাছি থাকবে, তো ওই দিকটা থেকে তুমি স্টার্টিংটা করবে। আরেকটা ব্যান্ড একটু দূরে থাকবে, সেটা দিয়ে স্টার্টিং হবে না, সেটা 4 নাম্বার। তাহলে 1 2 3 4। ওকে, আচ্ছা, তাহলে এই হলো আমার রেজিস্টারটা। প্রথম কালারটা তুমি ধরো, তোমাকে যেটা দেওয়া আছে, ধরো ইয়েলো দেওয়া আছে। কেমন? প্রথমটা দেওয়া আছে ইয়েলো। দ্বিতীয় যে একটা কালার, দ্বিতীয় কালারটা তুমি ধরো তোমাকে দিয়েছে ভায়োলেট। তৃতীয় যে কালার, তৃতীয় কালারটা তুমি ধরো সেটাকে দিয়েছে ব্রাউন, ধরতে পারো ব্রাউন। এবং লাস্ট যে কালারটা সেটা ধরো গোল্ড। কেমন? গোল্ড কালার দিয়েছে। এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে যে এখানে যে 4টে কালার আছে এই রেজিস্টারের মধ্যে তার রেজিস্ট্যান্স কত। আমরা তো টেবিলটা করে ফেলেছি এবং টেবিলটাকে মুখস্থ রাখার জন্য আমি সেন্টেন্সও বলেছি। বি রয়, গ্রেট ব্রিটেন হ্যাড ভেরি গুড ওয়াইফ। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে এন্ড হোয়াইট। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা নাম্বার নেব, মাল্টিপ্লায়ার নেব। দেখি প্রথমটা কি আছে এখানে, ইয়েলো। ইয়েলোটা কত নাম্বার আছে? দেখো ইয়েলো কোথায় আছে, ইয়েলো 4। তাহলে 4 একটা নাম্বার পেয়ে গেলাম, 4। দেখো আমি কিন্তু এখান থেকে নিয়েছি, ইয়েলো মানে 4, দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়। তাহলে 4 নিয়ে নিলাম, দিস ইজ 4। এইবার দ্বিতীয়টা কি আছে, ভায়োলেট। ভায়োলেটের সিরিয়াল নাম্বারটা কত দেখো, ভায়োলেট 7, তাই তো? তাহলে 7 লিখো। বাস, দুটো ডিজিট আমি পেয়ে গেছি, কারণ ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, সেকেন্ড সিগনিফিক্যান্ট ফিগার আমি কিন্তু ছবিতে লিখেছি। দেখো প্রথম কালার দিয়ে ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার, দ্বিতীয় কালার দিয়ে সেকেন্ড সিগনিফিক্যান্ট ফিগার, মানে প্রথম দুটো ফিগার আমি পেয়ে গেছি। থার্ড কালারটা দিয়ে হবে ডেসিমেল মাল্টিপ্লায়ার। ওকে, 10 গুণিতক। দেখি কি আছে, থার্ড কালার ব্রাউন। থার্ড কালারটা কি আছে, ব্রাউন। ব্রাউনটা কোথায় আছে দেখো, ব্রাউন আছে 1 নম্বরে, তাহলে 10 টু দি পাওয়ার 1 হবে, 10 টু দি পাওয়ার 1। এই যে দেখো ব্রাউন 10 টু দি পাওয়ার 1, কারণ মাল্টিপ্লায়ারটা নিচ্ছি আমি এখন। তো মাল্টিপ্লায়ার কত, 10 টু দি পাওয়ার 1। তাহলে আমি পেয়ে গেছি এত ওহম তার রেজিস্ট্যান্স। কিন্তু টলারেন্সটা কত, প্লাস
মাইনাস গোল্ড, যদি গোল্ড থাকে আমি লিখেছি এখানে, গোল্ড থাকলে 5%, প্লাস মাইনাস 5%। ওকে, সো দিস ইজ দ্য আনসার। কত পেয়েছি? 47 ইন্টু 10 টু দি পাওয়ার 1, দিস ইজ 10 টু দি পাওয়ার 1 ওহম, প্লাস মাইনাস 5%। ওকে, তাহলে এই যে ক্যালকুলেশনটা করেছি সেটা কিন্তু একেবারেই সহজ। ধরো আমি আরেকটা নেব, কেমন? আরেকটা নিচ্ছি, এটা তো করে ফেলেছি, আরেকটা করব, দুই একটা করলে আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তাহলে এটা মুছে নিচ্ছি। ধরো তোমাকে আরেকটা এরকম রোধক দেওয়া আছে, রোধকের মধ্যে এইরকম চারটা ব্যান্ড দেওয়া আছে, চারটা কালার্স দেওয়া আছে। ধরো প্রথম কালারটা হলো তোমার গ্রিন, তারপরে ভায়োলেট, তারপরে রেড। এটা ধরো গ্রিন, এটা ধরো ভায়োলেট, তারপর এটা ধরো রেড, লাস্ট যে কালারটা সেটা ধরো তুমি সিলভার। Okay, so this is the given resistor. You have to calculate what? Resistance of this resistor with its tolerance. দেখি, তাহলে তোমরা টেবিলটা দেখো, আবার টেবিল দেখে দেখে করতে পারবে। টেবিলটা তো দেখেছো, অলরেডি করে ফেলেছো তোমরা। এবার এখানে কি কি কালার আছে? প্রথম কালারটা কি? গ্রিন। তাহলে গ্রিন, টেবিলে দেখো তো গ্রিন কোথায় আছে? গ্রিন এই যে 5, তাহলে 5, ফার্স্ট লেটারটা পেয়ে গেছি 5, তাই না? এদিকে দেখো, এই যে গ্রিন, গ্রিনের নাম্বারটা কত? 5, এই যে 5 এখানে আছে নাম্বারটা, সো দিস ইজ 5। এবার দ্বিতীয় কালারটা কি আছে? ভায়োলেট। দ্বিতীয় কালারটা কি আছে? ভায়োলেট। ভায়োলেট কোথায় আছে দেখো তো? 7, তাহলে হবে 57 ইনটু, এবার মাল্টিপ্লায়ারটা কত হবে? ডেসিমাল মাল্টিপ্লায়ারটা সেটা দেখি, থার্ড কালারটা দিয়ে রেড। রেড কোথায় আছে? রেড, রেড, রেড 10 টু দি পাওয়ার 2। রেডের যে মাল্টিপ্লায়ার সেটা দেখো, রেডের মাল্টিপ্লায়ার 10 টু দি পাওয়ার 2, সো ইট ইজ 10 টু দি পাওয়ার 2, এত ওহম। প্লাস মাইনাস তার টলারেন্সটা লিখবো। টলারেন্সটা কত? সিলভার, উপরে দেখো সিলভারের জন্য টলারেন্স কত আছে? প্লাস মাইনাস 10%। ওকে, সো প্লাস মাইনাস 10% ইজ দ্য টলারেন্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু শিখে ফেলেছি কি করে কালার কোডিং করতে হয়, তাই না? আচ্ছা, এইবার একটা প্রশ্ন থাকতে পারে, স্যার তো কালার কোডিং শিখিয়ে দিয়েছেন, বাট এই টলারেন্সের কথা যে বলছেন সেটা আবার কি? সেটা কি তো বুঝতে হবে, তাই না? আচ্ছা, তাহলে বোঝার জন্য আমি তোমাদেরকে বলছি, একটা উদাহরণ দিচ্ছি। ধরো কোনো একটা রেসিস্টারের রেসিস্ট্যান্স তুমি পেয়েছো 100 ওহম, 100 ওহম প্লাস মাইনাস 10% টলারেন্স, ধরো এরকম তুমি পেয়েছো সাপোজ। তাহলে সেটা মানেটা কি? সহজ করে বলছি, 100 এর 10% কত? 10। তাহলে 100 প্লাস 10 এবং 100 মাইনাস 10 করো। 100 প্লাস 10 কত? 110 ওহম। 100 মাইনাস 10 কত? 90 ওহম। তার মানে যখন তুমি এই 100 ওহমের রেসিস্টারটাকে কোনো সার্কিটে লাগাবে, তখন তার রেসিস্ট্যান্স 110 থেকে 90 পর্যন্ত ভেরি করতে পারবে, এর বেশি বা কম হতে পারবে না। যদি এর বেশি বা কম করার চেষ্টা করা হয় কারেন্ট ফ্লো করিয়ে, তাহলে কিন্তু ওই রেসিস্টারটা ফেল করবে, মানে নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে তার টলারেন্স মানে সহ্য করার ক্ষমতাটা হলো প্লাস মাইনাস 10%। ওকে, টলারেন্স শব্দের অর্থ তোমরা বুঝো, সহ্য করার ক্ষমতা। সে কতটুকু সহ্য করতে পারবে? 110 ওহম থেকে 90 ওহম অবধি ওই রেসিস্ট্যান্সটা এতটুকু রেঞ্জের মধ্যে কাজ করতে পারবে, তাই তো? তার ম্যাক্সিমাম রেসিস্ট্যান্স হবে 110, মিনিমাম হবে 90।
এবার যদি 20% হয় তাহলে 20% হিসাব করবে, ম্যাক্সিমাম কত এবং মিনিমাম কত, তাই তো? তাহলে আমরা এখানে শিখে গেছি হাউ টু ক্যালকুলেট দ্য রেসিস্টেন্স অফ সিসিআর। সিসিআর মানে কি? কার্বন কম্পোজিশন রেসিস্টার, ঠিক আছে? তার মধ্যে কি থাকে বলেছি? কার্বন পাউডার থাকে এবং এর সঙ্গে থাকে একটা ইনসুলেটিং পদার্থ সিরামিক। এই দুটো দিয়েই সিসিআর তৈরি করা হয়। ওকে, তাহলে এই ছোট রেসিস্টার গুলো তোমরা অনেকেই দেখেছো তোমাদের ফিজিক্স ল্যাবে বা বিভিন্ন ইকুইপমেন্টে এগুলো থাকে, সেগুলো দিয়ে কিন্তু অনেক রকমের যন্ত্রপাতি তৈরি করা হয়, যেমন টেলিভিশন, রেফ্রিজারেটর, রেডিও, টেপ রেকর্ডার, বিভিন্ন যন্ত্রপাতি তোমরা এগুলো পেয়ে যাবে। ছোট ছোট ইকুইপমেন্ট তোমাদের স্কুলে আইডেন্টিফিকেশনে তোমাদেরকে দেখাবেন, তোমাদের স্যার ম্যাডামরা আইডেন্টিফিকেশন করতে হয়। পরীক্ষার সময় কতগুলো যন্ত্রপাতি তোমাকে দিয়ে দেবে, কোনটা রেসিস্টার, কোনটা এলডিআর মানে লাইট ডিপেন্ডেন্ট রেসিস্টার, তারপরে কোনটা ট্রানজিস্টর, কোনটা ক্যাপাসিটর, সেরকম অনেকগুলো ছোট ছোট যন্ত্রপাতি তোমাদের ল্যাবে রয়েছে, সেগুলো দেখবে। রেসিস্টারটা ঠিক ওই রকম দেখতে, অথবা তোমরা মোবাইলের মধ্যে ছবি দেখে নেবে রেসিস্টারের, কেমন? তাহলে আমরা কার্বন রেসিস্টারের কালার দেখে শিখে গেছি কি করে রেসিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হয়। তাহলে রেসিস্ট্যান্স শব্দটা তো চলেই আসলো, রোধ। এবার আমরা তাহলে রোধ হিসাব করব, কেমন? রোধ কি করে, রোধ টোটাল রোধ কি করে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স ইন আ সার্কিট। আচ্ছা, আরেকটা কথা একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেহেতু কালার কোডটা শেষ করেছি, মুছে ফেলবো এখন বোর্ডটা। তোমরা অনেকে হয়তো আবার প্রশ্ন করতে পারো, ভাবছো এই যে স্যার কালার গুলো নিচ্ছেন, এটা 1, এটা 2, এটা 3 এবং এটাকে 4 নাম্বার ধরেছেন স্যার, কিন্তু আমি যদি উল্টা দিক থেকে ধরি কি করে বুঝবো কোন দিক থেকে 1 2 3 করব? সিরিয়ালটা কোন দিক থেকে হবে? বা দিক থেকে হবে। এবার প্রশ্ন হলো, বা তো এটাকে ঘুরিয়ে নিলে আবার এটা বা ডান হয়ে যাবে, ডান বা হয়ে যাবে, তাই না? তাহলে কি করে বুঝবো? হ্যাঁ, যে দিকে তিনটে কালার পর পর কাছাকাছি রয়েছে সেই দিক থেকে স্টার্টিংটা হবে। আরেকটা কালার একটু দূরে থাকবে, সেটা ফোর্থ কালার হবে, বুঝতে পেরেছো? আর যদি কোনো কালারই না থাকে, যদি কালার না থাকে এখানে, তাহলে কিন্তু 20% টলারেন্স, মনে রাখবে যেটা বলেছিলাম। যদি এমনটি হয়, এমন যদি হয় 1 2 3 তিনটে কালার আছে কিন্তু লাস্টে কোনো কালার নেই, তাহলে কিন্তু এটার টলারেন্স কত? প্লাস মাইনাস এই যে 20%। নো ফোর্থ কালার মানে চতুর্থ বর্ণটা নেই, যদি না থাকে দেন ইট ইজ হোয়াট? ইট হ্যাজ দ্য টলারেন্স অফ 20%। ওকে, ফাইন। তাহলে মুছে নিচ্ছি আমি, তো ইম্পর্টেন্ট জায়গাটা আমরা শিখে গেছি। ওকে, আচ্ছা, তো তোমরা কিন্তু ওই সেন্টেন্সটা মনে রাখবে, বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাড ভেরি গুড ওয়াইফ। কারণ মনে রাখতে তো হবেই, মনে না রাখলে তো পরীক্ষার সময় কি করে ক্যালকুলেশনটা করবে? তাহলে কিন্তু ওই বিবি রয় গ্রেট ব্রিটেন হ্যাড ভেরি গুড ওয়াইফ, ওই লাইনটা মনে রাখতে হবে। এখন আমরা কি করব? আমরা সার্কিটের মধ্যে টোটাল রেসিস্ট্যান্স কত সেটা ক্যালকুলেশন করব, মানে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত সেটা আমরা এখন গণনা করব। তুল্য রোধ, কোন একটা বর্তনীর তুল্য রোধ গণনা করা যদি বলা হয়, সেটা কি করে করব আমরা সেটা দেখে নিচ্ছি। দেখো, ধরো তোমাকে রোধ বের করতে বলতে পারে, কারেন্ট বের করতে বলা হতে পারে, পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলা হতে পারে। তো যে কোনো কিছু তোমরা পারবে, প্রথমত মাথায় রাখবে একটা ফর্মুলা, ভি ইকুয়ালস টু আই আর। এটা আমি এখানে কর্নারে লিখে রাখছি, ভি ইকুয়ালস টু আই আর। এটা একটা ফর্মুলা অবশ্যই লাগবে আমাদের, তাই না? এবং সিরিজে যখন থাকবে আর ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3, সেটা আমরা জানি অলরেডি, এগুলো আমরা ক্লাসে শিখে গেছি। এটা একটা ফর্মুলা লাগবে। আর যদি প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে 1 বাই R ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 এন্ড সো অন, যতগুলো থাকবে ততগুলো চলতে থাকবে। তাহলে এই যে চারটা ফর্মুলা, তিনটে ফর্মুলা,
সেগুলো কিন্তু মাথায় সবসময় রাখতে হবে। ওকে, সো দিজ আর দ্য বেসিক ফর্মুলা। এখন আমরা একটা সার্কিট এঁকে নিই, চট করে সার্কিট এঁকে দেখি কি করে কারেন্ট বা রোধ বা বিভব বের করা হয়। কেমন? ধরো এরকম একটা সার্কিট আমি এখানে আঁকছি। জানো তো লম্বা যেটা আছে সেটাকে পজিটিভ ধরা হয়, আর ছোট যেটা সেটাকে কিন্তু নেগেটিভ ধরা হয়। ওকে, আচ্ছা, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা জানো তো তোমরা নিশ্চয়ই। কারেন্ট কিন্তু পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। ওকে, এদিক দিয়ে গেল কারেন্ট, আই যাচ্ছে। এবার তুমি এইরকম তিনটে রোধ লাগিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছ ছবিটা, এবার নাম দিয়ে দিতে পারো R1, R2, R3। সো দিস ইজ R1, দিস ইজ R2 and that is R3। ধরো R1 এর ভ্যালুটা দেওয়া আছে সাপোজ 30, সবগুলোই 30 ধরে নাও, 30 ওহম, 30 ওহম and 30 ওহম। কি বের করতে হবে? ধরো এখানে 2 ভোল্ট পোটেনশিয়াল দেওয়া আছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট ইন দ্য সার্কিট। ওকে, মানে বের করব কি কারেন্ট, মানে I ইকুয়ালস টু হোয়াট। সো দিস ইজ ইউর কোশ্চেন। তুমি বের করবে কারেন্ট কত সার্কিটের মধ্যে, কিন্তু কারেন্ট বের করতে গেলে তোমাকে আগে রেজিস্ট্যান্সটা বের করে নিতে হবে, তাই তো? রেজিস্ট্যান্সটা আগে ক্যালকুলেশন করে নিই। তাহলে এই যে সার্কিটটা এঁকেছি তার ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমি আঁকি একটু সহজ হবে। কি করে হিসাবটা করা যায় দেখো, কারেন্ট এদিক দিয়ে গিয়ে দুটো ভাগে স্প্লিট হয়ে গেল। মনোযোগ দিয়ে শুনবে, কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, দুই মাথা এইদিকে এবং এইদিকে স্প্লিট হয়ে গেল। তাহলে এদিক দিয়ে দেখো 30 ওহম দিয়ে মানে R2 দিয়ে এসে আবার R3 দিয়ে ঢুকলো, সমপরিমাণ কারেন্ট কিন্তু এদিকে যাবে। যতটুকু এই দিক দিয়ে আসছিল সেটাই কিন্তু মানে R2 এর মধ্য দিয়ে যতটুকু কারেন্ট আসছিল সেটাই কিন্তু R3 এর মধ্য দিয়ে আসবে, মানে কমে যাবে, কমতে পারে, কিন্তু বিভবটা কিন্তু সেম থাকবে। দেখো পোটেনশিয়ালটা এইখানে যা পোটেনশিয়াল হবে এখানে পোটেনশিয়ালটা কি হবে? সেম হবে। তো তাহলে পোটেনশিয়াল যদি সেম হয় মানে বিভব যদি সেম হয় তাহলে কিন্তু এই দুইটা সিরিজে আছে, শ্রেণী সমবায়ে রয়েছে, শ্রেণী। তাহলে এই দুটো শ্রেণীতে আছে। ছবিটা আঁকি আবার, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে দেখো। এই যে দেখো ছবিটা, এই ছবিটাকে আমি সহজ করে এঁকেছি আবার বোঝার জন্য। এটা 30 মানে R1, এই যে R1 এখানে আছে, দিস ইজ R2, এখানে R2 রয়েছে, and this is the R3। এবার দেখো এই যে R2 এবং R3 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট তো স্প্লিট হয়নি, তাই না? তাহলে এটা দিয়ে যাচ্ছে কারেন্ট কিন্তু এখানে স্প্লিট হয়েছে, বিভাজিত হয়েছে। তার মানে R2 এবং R3 কিসে আছে? শ্রেণী সমবায়ে আছে। ওকে, শ্রেণী সমবায়ে রয়েছে। তাহলে যদি ওরা শ্রেণী সমবায়ে থাকে তাহলে R3 এবং R2 কিন্তু সরাসরি যোগ হবে, তাই না? তাহলে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? আবার আঁকছি। দেখো R2 এর ভ্যালু কত ছিল? 30, R3 30, দুটোই 30 30 ছিল, 30 30, এটাও 30, কিন্তু সবগুলি 30। তাহলে 30 প্লাস 30 60। সো দিস ইজ 60 ওহম। এটা কত? 30 ওহম। তাহলে 60 ওহম পেয়ে গেছি। কি করে? বিকজ R2 and R3 are in series combination. So what will be the equivalent? আমি যেটাকে R4 ধরতে পারি, R4 equals to R2 plus R3 equals to 30 plus 30 equals to 60 ওহম। 60 ওহম যে পেয়েছি আমি সেটা কিন্তু ছবিতে আমি দেখিয়ে দিয়েছি।
নাও লিসেন, দিস 60 এটাকে আমি নাম দিয়েছি কি R4, এটাকে নাম দিয়েছি R4, আর এটা কি ছিল প্রথম থেকে R1 ছিল, এটা কিন্তু R1। নাও ইউ সি R1 and R4 দে আর ইন প্যারালাল, তাই না? কারণ এখানে কিন্তু কারেন্ট স্প্লিট হয়ে গেছে, তাই না? এটা এবং এটার পোটেনশিয়াল ডিফারেন্সটা কি আছে, এটার যত ওইদিকে ততই থাকবে, সেই কারণে কিন্তু কারেন্ট তো স্প্লিট হয়ে গেছে, কারেন্ট স্প্লিট হয়ে গেছে। আর এই জায়গাতে কি হয়েছিল দেখো, এই জায়গাতে কিন্তু এখানে কারেন্ট স্প্লিট হয়েছে, এটার যে পোটেনশিয়ালটা এইদিকে এবং ওই সবটা পোটেনশিয়াল কিন্তু সেম আছে। মানে কি এইদিকে রেসিস্ট্যান্স R2 এবং R3 ওরা এই দুটো যে রেসিস্টার দে আর ইন সিরিজ, মানে শ্রেণী সমবায়ে রয়েছে, শ্রেণী সমবায়ে। দেখো শ্রেণী সমবায়ে যখন থাকে তাদের মধ্যে দিয়ে দেখো কিভাবে মাঝখানে কিন্তু কোনো কানেকশন নেই, মানে পোটেনশিয়ালটা ডিভাইড হয়নি, পোটেনশিয়াল ডিভাইড হয়নি, তাই এই দুটো কিন্তু কিসে আছে, সিরিজে আছে, শ্রেণীতে। এবার এই দুটো কিসে আছে, প্যারালাল। এবার দেখো R1 and R4 লিখছি, নাও R1 and R4 are in parallel combination, parallel combination. So এদের ফর্মুলা তো জানি আমরা, তাই না? 1/R = 1/R1 + 1/R2, তাহলে 1 নাম দিয়ে দাও R ইকুইভ্যালেন্ট, 1/R ইকুইভ্যালেন্ট, যেহেতু আমি এখানে ইকুইভ্যালেন্ট বের করছি, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি হবে, 1/R1 প্লাস 1/R4 ইকুয়ালস টু 1/30 প্লাস 1/60। কত হবে, এলসিএম করলে 60, 2 প্লাস 1 তার মানে 3/60, দ্যাট ইজ 1/20, তাই তো? 1/20 কি পেয়েছি আমরা এখানে, 1/20 পেয়েছি তো, ওকে। তাহলে 3/60 মানে 1/20, এটা কি, তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কত, 20 ওহম, 20 ওহম পেয়েছি, মানে রোধ পেয়ে গেছি 20 ওহম। ওকে, আচ্ছা এখানে লিখছি আমি, দেখো এটা তো কি ছিল 1/R ইকুইভ্যালেন্ট, 1/, এটাকে উল্টাতে হবে তো, তাহলে R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 20 ওহম। কিন্তু আমাকে তো বের করতে হবে কারেন্ট, তাই না? হ্যাঁ, আমি রেজিস্ট্যান্সটা বের করেছি, এবার কারেন্ট বের করব। রেজিস্ট্যান্স পেয়ে গেছি কিন্তু, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার এই জায়গাটা মুছে নিচ্ছি, তাহলে মোট রেজিস্ট্যান্স, টোটাল যে সার্কিটটা রয়েছে, টোটাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স কত পেয়েছি আমরা, পেয়েছি 20 ওহম, তাই তো? 20 ওহম পেয়ে গেছি। তো আমরা জানি V = IR, এখান থেকে ওই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো, V = IR। কি বের করব, I = V/R। তো V কত দেওয়া আছে দেখো, 2 ভোল্ট, 2, আর কত পেয়েছি 20, 2/20 means 1/10 means 0.1 অ্যাম্পিয়ার। ওকে, 0.1 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। কারেন্ট কি পেয়ে গেছি, কারেন্ট। সো প্রশ্নে কি ছিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট ইন দ্য সার্কিট। তাহলে সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্ট কত সেটা পেয়ে গেছি 0.1 অ্যাম্পিয়ার। সো দিস ইজ দ্য আনসার। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট আরো দুই একটা প্রবলেম করি। দেখো এবার আমরা এতক্ষণ তো বের করেছি তড়িৎ প্রবাহ, এখন বের করব রেজিস্ট্যান্স। যদিও রেজিস্ট্যান্স বের করি, তড়িৎ প্রবাহ বের করেছি। আরেকটা সার্কিট নিয়ে আমরা ধরো দুটো পয়েন্ট দেওয়া থাকলো, সেই দুটো পয়েন্টের মাঝখানে টোটাল দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হবে। ওকে,
সো আবার কখনো কখনো ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে বলা হয়। তো আমরা দেখি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি কিনা। নাম্বার 3 কি বের করব, ধরো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কোথা থেকে, একটা সার্কিট দিয়ে দেবে। এই একটা সার্কিট দিয়েছে তোমাকে, কেমন এরকম একটা সার্কিট দিয়ে দিয়েছে, তার কি বের করবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে তুল্য রোধ বের করবে। পয়েন্টস দিয়ে দাও দুটো, ধরো এ পয়েন্ট এন্ড বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মাঝখানে মানে টোটালটার মধ্যে বের করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ধরো সবগুলো 10 ওহম করে রেজিস্ট্যান্স দেওয়া আছে, 10 ওহম। নাম্বারিং করতে পারো, নাম্বারিং করলে সুবিধা হবে, R1 R2 করে। ধরো এটা R1, কেমন এরকম করে নাম্বারিং করে দাও, R1 R2 R3 R4 and R5। ওকে, নাম্বারিং করে দিয়েছি। এবার আমরা কি করব, আমরা প্রথমে বুঝে নেব যে কোনটার সঙ্গে কোনটা কি অবস্থায় আছে। দেখো তো এখানে R2 এবং R3 এটা দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মাঝখানে কিন্তু তড়িৎটা কোথাও ডিভাইড হয়নি, তাই না? তার মানে এখান দিয়ে যাচ্ছে তড়িৎ। সো দিস R2 and R3 আর ইন সিরিজ কম্বিনেশন। এখানে তো স্প্লিট হয়েছে, কারেন্ট কিন্তু এখানে স্প্লিট হয়ে গেছে, কিন্তু ওই জায়গাতে স্প্লিট হয়নি, শুধু ব্যান্ড হয়েছে একটা গুণা বা তারের মতো। তাই এটা এবং এটা কিন্তু শ্রেণী সমবায় রয়েছে সিরিজ কম্বিনেশনে। তাহলে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি আঁকতে পারি। 10 প্লাস 10 কত হবে, 20। তাহলে দেখো এটা 20, এই যে 10 প্লাস 10 20, আর নিচের যেটা ছিল সেটা কত ছিল, 10, সেটা রইল। এবার দেখো তো একটু সিম্পলিফাই হয়ে গেছে, একটু সিম্পল হয়ে গেছে না? সিরিজে আছে কে কে, R2 এবং R3। সো 10 প্লাস 10 20 ওহম, আর বাকির তো যা ছিল তাই আছে না, বাকি কত ছিল, 10 ওহম 10 ওহম 10 ওহম। এবার দেখো এই যে 20 এবং এই 10 দে আর ইন প্যারালাল কম্বিনেশন, কারণ এখানে কারেন্ট ডিভাইড হয়ে গেছে। দেখো কারেন্ট এদিক দিয়ে এবং এদিক দিয়ে স্প্লিট হয়ে গেছে। সো দে আর ইন প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা আমরা জানি, তাই না? 1/R দিয়ে হয়। তাহলে দেখি, এবার নাম দিতে পারো, নাম তো দিয়েছিলাম, এটা R1, এটা ছিল R4, এটা ছিল R5, এটাকে কিন্তু R6 দেবো, কেমন? কারণ R2 এবং R3 তো ক্যালকুলেট হয়ে গেছে, তাই এটাকে আমি R6 দেব। তাহলে লিখতে পারি R6 and R4 are in parallel। তাহলে প্যারালাল হলে কি হবে, 1/R7 দিয়ে দিতে পারো, 1/R7 equals to 1/R6 plus 1/R4। R6 কত আছে, 20। সো 1/20 প্লাস কত হবে, 1/10। এলসিএম কত, 20, তাহলে 1 প্লাস 2, সো 3/20। 3/20 পেয়েছি, কিসের মান, 1/R7। দেয়ারফর R7 কত হবে, 20/3। তাহলে দেখো ছবিটাকে আমি আবার রিড্র করব। এই দুটো মিলে কত পেয়েছি, হ্যাঁ 20/3। সো ফিগারটা দেখো, ফাইনাল ফিগার 1 2 3। এটা কি ছিল, R1। সো দিস ইজ দ্য R1। এখন যা পেয়েছি তার নাম দিয়েছি R7। সো দিস ইজ দ্য R7। আর লাস্টে কি ছিল, R5। এটা R5 রয়ে গেছে। R1 এর ভ্যালু কত, 10, 10ই আছে। R7 এর ভ্যালু এখন পেয়েছি 20/3। সো ইট ইজ 20/3। R5 এর ভ্যালু কত আছে, যা ছিল তাই আছে 10।
এই যে তিনটে এবার কিসে আছে ওরা, দে আর নাও ইন সিরিজ কম্বিনেশন। ওরা কিন্তু তিনটা পরস্পর শ্রেণী সমবায়ে রয়েছে। আর শ্রেণী সমবায়ে থাকলে তো একেবারেই সহজ, ডাইরেক্ট প্লাস করে দাও। ওকে, ডাইরেক্ট প্লাস। নাও R1 R7 R5 R1 comma R7 and R5 are in series। তাহলে সিরিজে থাকলে কি হবে, ফাইনালটা আমি বের করব, প্লাস করে নিলে হয়ে যাবে। therefore R equivalent equals to R1 plus R7 plus R5। এবার R1 কত 10, R7 কত 20/3 এবং R5 কত 10। এলসিএম কত হবে, এলসিএম হবে 3, তাহলে 30 প্লাস 20 প্লাস 30, তাহলে কত হবে 30 30 60 70 80 80/3। তাহলে 80/3 ওহম পেয়ে গেছি। তাহলে 80/3 ওহম ডিভাইড করলে কত হবে, 80/3 ওহমকে ডিভাইড করবে, ডিভাইড করলে ধরো 26.67 এরকম পেয়ে যাবে। সো ইট উইল বি 26.67 ওহম। ওকে, 26.67 মানে 6666 চলতে থাকবে। সো এটাকে তুমি 67 লিখতে পারো। ওকে, সো দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। এটাই হলো কি এই সার্কিটের তুল্য রোধ। ওকে, তাহলে আমরা তুল্য রোধ কি করে গণনা করতে হয় সেটা কিন্তু শিখে গেছি। আচ্ছা, এবার তোমরা ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে পারবে। কারেন্ট করেছি আজকে, রেসিস্ট্যান্স করেছি, ভোল্টেজ ড্রপও কিন্তু তোমরা করতে পারবে। তাহলে ধরো ছোট্ট করে আমরা একটা ভোল্টেজ ড্রপের অঙ্ক করে নিই, কেমন? মানে কতটুকু ভোল্টেজ ড্রপ হলো কোনো একটা রেসিস্টরের মধ্য দিয়ে, সেটা ক্যালকুলেশন করে নেব। তোমাদের কিন্তু ক্লাস 12-এ এই চ্যাপ্টারের বইয়ের পেছনে দেখবে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে। সেই প্রবলেমগুলো তোমরা ছবি এঁকে এঁকে সুন্দর করে করবে। অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করবে। এবার দেখো একটা ভোল্টেজ ড্রপ এর প্রবলেম করব। ক্যালকুলেট ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 একটা প্রবলেম দিচ্ছি। ক্যালকুলেট ভোল্টেজ ড্রপ across R1। এটা R1 থাকবে, সেই R1 এর অ্যাক্রসে তুমি কি করবে, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করবে। ছবিটা আমি এঁকে দিচ্ছি, দেখো। ধরো তোমাকে একটা ছবির মধ্যে ইএমএফটা দিয়ে দিল, E equals to suppose 60 ভোল্ট, 60 ভোল্ট, কেমন? আচ্ছা, এর মধ্যে কয়েকটা রেজিস্টার লাগানো থাকবে। ধরো এখানে একটা R1 রেজিস্টার দেওয়া আছে। ওকে, এবার R1 এর পরে নিচের দিকে নেমে গেল আরেকটা রেজিস্টার। ধরো এটাকে আমি নাম দিলাম R2 এবং R2 এর ভ্যালুটা সাপোজ 10 ওহম এবং R1 এর ভ্যালু সাপোজ 18 ওহম। এই দিক দিয়ে আরো যাও, ধরো আরো রেজিস্টার লাগানো আছে R3 এবং ধরো শেষে আরেকটা লাগানো আছে R4, এটা R4। তো চারটা, 1 2 3 4 চারটা রেজিস্টার লাগানো আছে, কেমন? এটা ধরো 5 ওহম। R4 এর ভ্যালুটা ধরো একটা দিচ্ছি 10 ওহম। So what to do? You have to calculate, প্রশ্নে দেওয়া আছে দেখো, calculate voltage drop across R1। এই যে R1 টা রয়েছে 18 ওহম, তার মধ্য দিয়ে ভোল্টেজটা কত ড্রপ করলো সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে।
তাহলে প্রথমে আমাকে কিন্তু পুরো সার্কিটের কারেন্ট মেজার করতে হবে, কারণ আমরা জানি কি ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ভি মেজার করতে গেলে, ভোল্টেজ ড্রপটা মেজার করতে গেলে কিন্তু আমাকে কারেন্ট বের করতে হবে, কারেন্ট বের করতে গেলে আমাকে রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা রেজিস্ট্যান্সটা বের করে নিই, কেমন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে সার্কিটের মধ্যে সেটা একটু বের করে নিই, তারপরে কিন্তু আমরা ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো, কেমন। আচ্ছা, তো এখানে তো ইএমএফ দেওয়া আছে 60 ভোল্ট। এবার দেখো R3 এবং R4 কিসে আছে, ভেরি সিম্পল, সিরিজ আর প্যারালাল। দেখো তো এই দিক দিয়ে কিন্তু কোনো স্প্লিট হয়নি, ডিভাইড হয়নি কারেন্ট, তাহলে R3 এবং R4 হবে সিরিজ, শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। তাহলে প্লাস করলে কত হবে 15, নাম দিয়ে দাও R6, যেহেতু কি অবধি আছে 4 অবধি আছে তো 5 দিয়ে দিই, তাহলে R5 ইকুয়ালস টু R3 প্লাস R4, R3 ভ্যালু কত 5, R4 এর ভ্যালু কত 10, এত ওহম, সো ইট ইজ 15 ওহম। 15 ওহম পেয়ে গেছি এই দুটো মিলে। এবার দেখো এই দুটোর সঙ্গে 10, মানে 10 এবং 15 কিসে আছে, 10 এবং 15, দেখো মানে এই পুরোটা মিলে তো একটা হয়ে গেল, এই সবটার সঙ্গে এটা কিসে আছে, অবভিয়াসলি প্যারালাল কম্বিনেশন, মানে সমান্তরাল সমবায় রয়েছে, তাই না। তাহলে দেখি, নাম দিয়েছি এটার R5, দেখো এই যে R5 এর মান পেয়েছি, R5 এবং R2, নাও R5 and R2 are in parallel, প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল ফর্মুলা জানি আমরা, 1/R5 অবধি দিয়েছি, তাহলে 6 দিচ্ছি, 1/R6, কেমন। যেহেতু 5 অবধি দেওয়া হয়ে গেছে এখানে, R5 এই যে R5 লিখেছি, তাহলে R6 দিয়ে দিলাম এখানে, 1/R6 ইকুয়ালস টু 1/R5 প্লাস 1/R2, ওকে। 1/R5 এর ভ্যালু কত পেয়েছি 15, প্লাস R2 এর ভ্যালু কত আছে দেখো 10, তাহলে এলসিএম কত 30, 2 প্লাস 3 কত হবে 5/30 ইকুয়ালস টু 1/6, মানে 1/R6, 1/R6 এর ভ্যালু 1/6 পেয়েছি, 1/6 মানে R6 তাহলে কত, therefore R6 equals to 6 ওহম, ওকে। R6 পেয়েছি মানে এই সবটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেছি 6 ওহম। এই সবটার সঙ্গে এটা কিসে আছে দেখো তো, 18টা, ভাবো তাহলে কত পেয়ে গেছি এখানে আমি, R6 16 পেয়ে গেছি, ঠিক আছে। তো দেখে নাও একটু ভালো করে ঠিকঠাক আছে কিনা, এটার সঙ্গে এটা সিরিজে, এই সবটার সঙ্গে এটা আছে প্যারালালে, প্যারালালের ফর্মুলা দিয়ে দিলাম, কারণ 5 প্লাস 10 হলো 15, 15 এর সঙ্গে 10, দ্যাট মিন্স 1/15 প্লাস 1/10, ওকে। সো 15 এবং 10 মানে 30, এলসিএম 30 হলে 2 প্লাস 3 মানে 5/30, 5 6 30 মানে 1/6, মানে 6 ওহম পেয়ে গেছি আমরা কি রেজিস্ট্যান্সটা। এবার দেখো R6 এবং R1টা কিসে আছে, সিরিজে আছে। নাও R6 and R1, দেখো R1 কোনটা, এটা, আর এই সবটা হলো R6, সো এটার সঙ্গে এটা এইভাবে আসবে, আর ইন সিরিজ, ওকে। আচ্ছা, যদি সিরিজে হয় কি হবে, R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R6, R1 কত আছে দেখো 18, এবং R6 কত পেয়েছি 6, তাহলে 18 প্লাস 6 কত হয়, 18 প্লাস 6 24, ওকে। তাহলে 24 হলো তোমার কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, এত ওহম। এবার তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেছো, ইউ ক্যান ক্যালকুলেট দ্য কারেন্ট। নাও কারেন্ট ক্যালকুলেশন করতে পারো, এইদিকে আমি কারেন্টটা করছি, কেমন। যেহেতু আমি রেজিস্ট্যান্সটা পেয়ে গেছি, এবার সার্কিটের কারেন্টটাকে আমি ক্যালকুলেট করতে পারবো। দেখে নাও কারেন্ট ক্যালকুলেশনটা করছি। তো কারেন্ট ক্যালকুলেশন করতে গেলে
তুমি তো ফর্মুলা জানো, I ইকুয়ালস টু ভি বাই আর, তাই না? তাহলে I ইকুয়ালস টু ভি বাই আর, সেই ফর্মুলা তুমি জানো কিন্তু। ভি কত এবং আর কত, দ্যাট ইজ দ্য কোশ্চেন। দেখে নাও চিত্রে, ভি এবং আর, আর তো আমি পেয়ে গেছি 24, তাই না? এবং ভি কত আছে 60, তাহলে 60 বাই 24, 60 বাই 24 কাটো, আর 6 দিয়ে কাটলে 10, 6 দিয়ে কাটলে 4, 2 দিয়ে 5, 5 বাই 2 মানে কত হবে 2.5 এম্পিয়ার। 2.5 এম্পিয়ার পেয়েছি কারেন্ট, 2.5 এম্পিয়ার কারেন্ট পেয়ে গেছি। ওকে, সো দিস ইজ হোয়াট উই গট দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট, হাউ মাচ 2.5। এবার কি বের করব, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1। নাও ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1, ভোল্টেজ ড্রপটা বের করো R1 এর অ্যাক্রসে। R1 এর মান কত দেওয়া আছে দেখো 18, তাই না? R1 এর মান দেওয়া আছে 18, তাহলে ভোল্টেজ ড্রপ কি করে বের করব? আমরা ফর্মুলা জানি, কি জানি? V ইকুয়ালস টু IR, V ইকুয়ালস টু IR। I এর মান কত পেয়েছি 2.5, 2.5 ইনটু আর কত, আর তো দেওয়া আছে না, এইটা 18, তাই না? 18 তো দেওয়াই আছে, সো ইট ইজ 18 ইনটু করলে কত পাবে? 18 ইনটু 2.5, 8 2 36 আর 9 যোগ করলে তুমি কত পাবে? 45। সো 45 ভোল্ট। সো ভোল্টেজ ড্রপটা পেয়ে গেলাম এত ভোল্ট। সো দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে আমরা কিন্তু আজকে অনেক কিছু শিখে গেছি, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর যারা মিস করেছো ক্লাসটা, তোমরা কি করবে? তোমরা দৃষ্টি টিভিতে গিয়ে, ফেসবুকে গিয়ে দৃষ্টি টিভি লিখবে, সার্চ অপশানে গিয়ে ওইখানে লাইভ ক্লাসটা পেয়ে যাবে, অথবা ইউটিউবে গিয়ে লিখতে পারো, অথবা আমার নিজস্ব ইউটিউবে গিয়ে যেতে পারো তোমরা, যেমন এনজি ফিজিক্স, ওইটাকে সাবস্ক্রাইব করে নেবে, এনজি ফিজিক্স, সেখানেও দেখতে পারবে তোমরা। কেমন? দৃষ্টি চ্যানেলের ইউটিউবে দেখতে পারবে, ফেসবুকে দেখতে পারবে, আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। এবং দেখে দেখে কি করতে হবে, তোমাদের সময় কিন্তু অপচয় করলে হবে না। ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি। ওকে, বিকজ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সবাই কিন্তু জানো কথাটা। পরীক্ষা চলে আসছে, তাই সুন্দর করে এগুলো গুছিয়ে করে নেবে। আজকে যে ক্লাসটা করেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা শিখেছি কি সিসিআর। সিসিআর মানে কি? কার্বন কম্পোজিশন রেসিস্টার। এবং কালার কোড শিখেছি, কি করে কালার কোড দেখে রেসিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হয়। টেবিল শিখেছি একটা, বি রয়, গ্রেট ব্রিটেন হ্যাড ভেরি গুড ওয়াইফ। সেখান থেকে আমরা কিন্তু শিখে গেছি কি করে কার্বন রেসিস্টারের রেসিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হয়। তারপর আমরা কি শিখেছি? আমরা শিখেছি কোন দিক থেকে নাম্বারিংটা করব, 1 2 3 করে যাব, তো কোনটাকে প্রথম কালার ধরবো। হ্যাঁ, যেদিকে 3টে কালার পর থাকে সেই দিকটাকে বাদিকে রেখে 1 2 3 4 এরকম ভাবে কাউন্টিংটা করব। ওকে, টলারেন্স কি শিখেছি আমরা। তারপরে আমরা শিখেছি কি করে কোনো একটা সার্কিটের মধ্যে কারেন্ট ক্যালকুলেশন করতে হয়, কি করে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হয়, কি করে পোটেনশিয়াল ড্রপ ক্যালকুলেশন করতে হয়, এগুলো আমরা আজকে করে ফেলেছি। সো নাও ইট ইজ ইউর জব, it is your duty to practice again and again. Okay, you have the books, then you have the mobile phones also. দুটো সাহায্য নিতে পারো, বইয়ের সাহায্য নেবে, মোবাইল ফোন থেকে তোমরা আমার ক্লাসগুলো দেখবে। ওকে, পরবর্তী ক্লাস যখন আবার নিয়ে আসবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, বাই বাই।